আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আবারও শুরু করছি। আজকে দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা। এখান থেকেই আমরা একটা বিষয় আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে, অর্থাৎ বা ইংরেজিতে যেটা নাম কুইন্স প্রোক্লামেশন 1858। মূলত ঘোষণার কাল মহারানীর ঘোষণাপত্র ঘোষিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। স্থান এলাহাবাদের দরবার এবং ঘোষক ছিলেন বড়লাট ক্যানিং। লর্ড ক্যানিং ঘোষণা করেছিলেন কারণ লর্ড ক্যানিং ছিলেন প্রথম ভাইসরয়। প্রেক্ষাপট হিসেবে আমরা একটু বলে দিই, 1757 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 100 বছর কোম্পানি রাজত্বে ভারতীয়দের উপর যে ধরনের অত্যাচার অনাচার পরিচালিত হয়েছিল, ভারতীয়রা যেভাবে বর্ণ বৈষম্যের শিকার হয়েছিল, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক দিক থেকে যেভাবে অত্যাচারিত এবং লাঞ্ছিত হয়েছিল ভারতীয়রা, তারই প্রতিবাদ স্বরূপ 1858 খ্রিস্টাব্দে সিপাহীদের হাত ধরে ভারতে মহাবিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল। 1858 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ দমনের পর 2 আগস্ট অর্থাৎ 1858 খ্রিস্টাব্দের 2 আগস্ট একটি আইন জারি হয়েছিল, যে আইনটির নাম অ্যাক্ট ফর দি বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা সুষ্ঠুতর ভারত শাসন আইন। এই আইন অনুযায়ী তৎকালীনভাবে বা তাৎক্ষণিকভাবে যে পরিবর্তনগুলি এসেছিল, সেই পরিবর্তনের মধ্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে ভারতে কোম্পানি রাজত্বের অবসান, পরিবর্তে ব্রিটিশ পার্লামেন্ট বা ইংল্যান্ডের রাজা বা রানীর দ্বারা এদেশের শাসন পরিচালনা করা। এটা একটা পরিবর্তন। আর দ্বিতীয় পরিবর্তনের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে শাসন ব্যবস্থার ক্ষেত্রে রাজা বা রানীর প্রতিনিধি হিসেবে এদেশে একটি নতুন পদ তৈরি হয়েছিল, যে পদটির নাম হচ্ছে ভাইসরয়, অর্থাৎ রাজ প্রতিনিধি। ভাইসরয় বা রাজপ্রতিনিধি পদ হয়েছিল। আর এই রাজপ্রতিনিধি অনুযায়ী প্রথম ভাইসরয় হয়েছিলেন এলাহাবাদের দরবারে যিনি পেশ করেছিলেন, অর্থাৎ লর্ড ক্যানিং। তিনি হচ্ছেন ভারতের প্রথম ভাইসরয়। প্রথম ভাইসরয় হিসাবে মহারানীর প্রতিনিধি হিসেবে মহারানীর ঘোষণাপত্র তিনি জারি করেছিলেন। এবারে আমরা দেখি মহারানী তার ঘোষণাপত্রে মূল বক্তব্য কি পেশ করেছিলেন বা তিনি কি বলেছিলেন। বক্তব্যের প্রথম পয়েন্ট ছিল ভারতবাসীর ধর্মীয় এবং সামাজিক বিষয়ে সরকার আর হস্তক্ষেপ করবে না। অর্থাৎ এতদিন পর্যন্ত কোম্পানি রাজত্বে ভারতীয়দের যে সমস্ত অভিযোগগুলো ছিল, সেই অভিযোগগুলির মধ্যে অন্যতম ছিল ভারতবাসীর ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে কোম্পানির কর্মচারী তথা শ্বেতাঙ্গদের অন্যায় আচরণ, অন্যায় অবিচার। এবং এরই প্রতিবাদ স্বরূপ ভারতবর্ষে দীর্ঘ 100 বছর ধরে নানান ধরনের বিদ্রোহ পরিচালিত হয়েছে। কখনো আদিবাসী সম্প্রদায়, কখনো কৃষক সম্প্রদায় বিভিন্নভাবে নানানভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা বিদ্রোহ করেছে। সুতরাং মহারানী তার ঘোষণায় বলেছিলেন এবার থেকে আর কিন্তু এদেশের ধর্মীয় এবং সামাজিক ক্ষেত্রে কোনো প্রকার হস্তক্ষেপ হবে না। দ্বিতীয় প্রতিশ্রুতি হিসাবে মহারানী বলেছিলেন প্রত্যেক ভারতবাসীর ধর্মীয় স্বাধীনতা থাকবে, অর্থাৎ প্রত্যেকটি ভারতবাসী তার নিজস্ব ধর্ম সঙ্গে নিজেকে একাত্ম করতে পারবে, স্বাধীনভাবে নিজের ধর্মীয় আচার আচরণ করতে পারবে, স্বাধীনভাবে ধর্মীয় আলাপ আলোচনায় অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে ব্রিটিশ সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। এদেশের ধর্মীয় ক্ষেত্রে তারা আর হস্তক্ষেপের বিরোধিতা করতে শুরু করল। তৃতীয় প্রতিশ্রুতি ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতা সম্পন্ন সমস্ত ভারতবাসী সরকারি চাকুরিতে নিযুক্ত হতে পারবে। মহারানী ভিক্টোরিয়ার এই ঘোষণা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত উল্লেখযোগ্য। ভারতীয়রা অত্যন্ত আশ্বস্ত হয়েছিল এটার দ্বারা। অর্থাৎ এতদিন পর্যন্ত যে বৈষম্য ছিল, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ বিরোধীর ফলশ্রুতি হিসাবে, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ বৈষম্যের ফলশ্রুতি হিসাবে কৃষ্ণাঙ্গরা বা এদেশীয় মানুষেরা বিভিন্ন ক্ষেত্রে চাকুরিতে বঞ্চিত হয়েছিল। সেই বঞ্চনার জায়গা থেকে মহারানী ভিক্টোরিয়া তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এবার থেকে যদি যোগ্যতা সম্পন্ন যে কোনো ভারতবাসী, সে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক না কেন, সে কিন্তু চাকুরিতে নিযুক্ত হতে পারবে। চতুর্থ ঘোষণা, মহারানীর চতুর্থ ঘোষণায় বলা হয়েছিল সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হবে এবং দেশীয় রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে। অর্থাৎ মহাবিদ্রোহের একটি অন্যতম কারণ ছিল লর্ড ডালহৌসি প্রবর্তিত সত্যবিলোপ নীতির প্রয়োগ। সত্যবিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি আমাদের দেশের বেশ কিছু রাজ্যকে দখল করে নিয়েছিলেন, যেমন ঝাঁসি, করৌলি, বাগদ, সম্বলপুর, এরকম অনেক রাজ্যই সত্যবিলোপ নীতির দ্বারা গ্রহণ করে নিয়েছিলেন, জোর করে অধিগ্রহণ করেছে। কারণ আমাদের দেশীয় প্রথা
আরও করা, দত্তক পুত্র গ্রহণ করা, এটা ছিল আমাদের দেশীয় প্রথা। অথচ লর্ড ডালহৌসি সেই প্রথাকে বাতিল করেছিলেন। ফলে ভারতীয়দের মধ্যে একটা ক্ষোভ, ভারতীয়দের মধ্যে হতাশা, ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী ভাবনা বা ইংরেজ বিরোধী ভাবনা পরিগণিত হয়েছিল, পরিলক্ষিত হয়েছিল এবং তারা বিদ্রোহে সামিল হয়েছিল। তাই মহারানীর ঘোষণায় সত্যবিলোপ নীতিকে পরিত্যক্ত করার কথা ঘোষণা করা হয়েছিল। পঞ্চম প্রতিশ্রুতি হিসাবে মহারানী ঘোষণা করেছিলেন সরকার এদেশে আর সাম্রাজ্য বিস্তার করবে না। অর্থাৎ কোম্পানি রাজত্বে কোম্পানি যেভাবে এদেশে সাম্রাজ্য বিস্তার নীতি গ্রহণ করেছে, ছলে বলে কৌশলে এদেশের রাজ্যগুলিকে দখল করেছে, তার ফলশ্রুতি হিসাবে এদেশের রাজন্যবর্গ, এদেশের জমিদার শ্রেণী, এদেশের যোদ্ধার সম্প্রদায় ইংরেজদের বিরোধিতা করতে শুরু করেছে, কোম্পানির বিরুদ্ধে নানান ধরনের আন্দোলনে তারা অবতীর্ণ হয়েছে। তাই মহারানী ভারতীয়দের আশ্বস্ত করেছেন, রাজন্যবর্গ, জমিদার, যোদ্ধারদের আশ্বস্ত করেছেন যে আর সরকার এদেশে সাম্রাজ্য বিস্তার করবে না। পরবর্তী ঘোষণা, ষষ্ঠ ঘোষণা ছিল দেশীয় রাজাদের সঙ্গে পূর্ব স্বাক্ষরিত সমস্ত চুক্তি ও সন্ধি সরকার মেনে চলবে। অর্থাৎ কোম্পানির রাজত্বকালে কোম্পানি এদেশীয় রাজন্যবর্গের সঙ্গে বা জমিদার যোদ্ধারদের সঙ্গে যে ধরনের চুক্তি বা যে ধরনের সন্ধিগুলি স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরগুলিকে তারা যথাযোগ্যভাবে মর্যাদা দেবেন, সেই স্বাক্ষরগুলি কোনোভাবেই বাতিল হবে না। এটা অত্যন্ত উল্লেখযোগ্য একটি ঘোষণা ছিল। সুতরাং ঘোষণাপত্রে মহারানী ভিক্টোরিয়া যে ঘোষণাগুলো করলেন বা যে প্রতিশ্রুতিগুলি দান করলেন, সেই প্রতিশ্রুতিগুলি নিঃসন্দেহে ভারতবাসীর মধ্যে একটা নতুন চাঞ্চল্য, ভারতবাসীর মধ্যে একটা নতুন আশা, নতুন ইঙ্গিত বহন করে নিয়ে এসেছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব, অর্থাৎ এই ঘোষণার সমালোচনা কী ছিল। এই ঘোষণার নানান ধরনের সমালোচনা লক্ষ্য করা গেছিল, কারণ ঘোষণার মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল, সেই কারণে বিভিন্নভাবে মহারানীর ঘোষণাপত্রের সমালোচনা হয়েছে। প্রথম সমালোচনা হিসেবে আমরা বলি, সমান আচরণ ও সমান অধিকারের কথা এখানে বলা হলেও বাস্তবে তা রক্ষা করা হয়নি। অর্থাৎ মহারানী তার ঘোষণাপত্রে ভারতীয় এবং ইউরোপীয়দের মধ্যে সমান আচরণ পালনের কথা ঘোষণা করেছিলেন। তিনি আশ্বস্ত করেছেন ভারতীয়দেরকে যে প্রত্যেকটি ভারতবাসী সমান অধিকার লাভ করবে, তাদের প্রতি বৈষম্য বা তাদের প্রতি কোনো বিরূপ আচরণ হবে না। অথচ বাস্তবিক ক্ষেত্রে এই প্রতিশ্রুতি কিন্তু ব্রিটিশ সরকার রক্ষা করেনি। ইংরেজরা নিজেদেরকে রাজার জাতি বলে মনে করত এবং ভারতীয়দের প্রতি তাদের যে আচরণ ছিল সেটা ছিল বিজেতা সুলভ, অর্থাৎ ভারতীয়রা বিজিত আর তারা বিজেতা, এই আচরণ কিন্তু তারা বজায় রেখে চলেছিল। সুতরাং মহারানীর এই ঘোষণাও কিন্তু বাস্তবায়িত হয়নি, ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। দ্বিতীয় সমালোচনা আমরা বলতে পারি যে মহারানী ঘোষণা করেছিলেন সরকারি চাকুরিতে সমানাধিকারের কথা। মহারানী বলেছিলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি ভারতবাসী সরকারি চাকুরিতে সমান সুযোগ পাবে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তা সম্ভব হয়নি। অর্থাৎ সরকার তার চাকুরি পদপ্রার্থীর দিক থেকে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ, উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত এর মধ্যে একটি ব্যবধান তৈরি করেছিলেন। মুখে এর বিরোধিতা করলেও মহারানীর যারা কর্মচারী বা তথাকথিত ব্রিটিশ সরকারের যারা কর্মচারী, তারা কিন্তু এই বিষয়টাকে সঠিকভাবে পালন করেননি। বহু ক্ষেত্রেই লক্ষ্য করা গেছিল উচ্চপদস্থ চাকরিগুলি কেবলমাত্র ব্রিটিশদের জন্য সীমাবদ্ধ ছিল, ভারতীয়দের সেইখানে কোনো অধিকারই ছিল না। তৃতীয় ক্ষেত্রে বলবো সরকারের বিভেদ নীতি। মুখে কোম্পানি সরকার যে ধরনের আচরণ করেছিল, সেই আচরণ থেকে সরে যাওয়ার একটা প্রতিশ্রুতি মহারানী ঘোষণা করেছেন। মহারানী বলেছিলেন এদেশের সামাজিক, এদেশের রাজনৈতিক, ধর্মীয় ক্ষেত্রে তারা কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। এদেশের বিভিন্ন ধর্ম, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন অঞ্চলের মানুষ, তাদের যে বিরোধী, তাদের মধ্যে যে ধর্মীয় বিভেদ রয়েছে, তাদের মধ্যে যে আচরণগত বিভেদ রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। এটা ব্রিটিশ সরকার ঘোষণা করেছে। বাস্তবিক ক্ষেত্রে কিন্তু মহারানীর রাজত্বকালে তা কিন্তু মান্য করা সম্ভব হয়নি, তা কিন্তু মানা সম্ভব হয়নি। বহু ক্ষেত্রেই লক্ষ্য করা গেছিল এদেশের বিভিন্ন ধর্ম, সম্প্রদায়, জাতিগোষ্ঠী, বিভিন্ন অঞ্চলের মানুষকে পরস্পরের বিরুদ্ধে তারা বিদ্বিষ্ট করে তুলেছে, পরস্পরের বিরুদ্ধে তাদেরকে প্রতিবাদী করে তুলেছিল। এমনকি আমরা বলতে পারি 1930 খ্রিস্টাব্দে যখন আমাদের দেশে আইন অমান্য আন্দোলন হয়েছিল, সেই আইন অমান্য আন্দোলনের সময়ও কিন্তু যে বিভেদ নীতি অবলম্বন করেছিল ব্রিটিশ সরকার, এদেশে সাম্রাজ্য বহাল রাখার জন্য তারা ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করেছে। অর্থাৎ ভাগ করো, শাসন করো। অথবা 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, তখনও আমরা বলতে পারি এদেশের হিন্দু মুসলিমকে ভাগ করে দিয়ে শাসন করার একটা নির্লজ্জ প্রয়াস লক্ষ্য করেছিলাম আমরা। চতুর্থ সমালোচনা হিসেবে বলবো ধর্মীয় উদাসীনতা।
ব্রিটিশ সরকার ঘোষণা করেছিল বা মহারানীর সরকার ঘোষণা করেছিল ভারতবাসীর সামাজিক ধর্মীয় জীবনে ইংরেজরা আর হস্তক্ষেপ করবে না। তাই মহাবিদ্রোহের পরবর্তীকালে তারা এদেশের সমাজ এবং ধর্মীয় জীবন সম্পর্কে উদাসীন হয়ে গেছিল, উদাসীন নীতি গ্রহণ করেছিল। কিন্তু বহু ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে তারা এই উদাসীনতা বজায় রাখেননি, এখান থেকে সরে এসেছেন এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যে বহু ক্ষেত্রে তারা জাতিভেদ এবং সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়েছে। সুতরাং আমরা এখানে 4টি পয়েন্ট আলোচনা করলাম। এই 4টি দিকে আলোচনা করে মহারানী ভিক্টোরিয়ার যে ঘোষণাগুলো, সেই ঘোষণাগুলোর মধ্যে কী কী সীমাবদ্ধতা রয়েছে, কতটা সীমাবদ্ধতা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে ব্রিটিশ সরকার তাদের প্রতিশ্রুতির থেকে সরে গেছে তাও আমরা আলোচনা করলাম। এবারে আমরা একটু তাৎপর্য আলোচনা করব যে এই মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য কী ছিল, কতটা এটা গুরুত্বপূর্ণ ছিল, আমরা সেটা একটু আলোচনা করব। মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 100 বছরের অপশাসনে আমাদের দেশে যে পরিবেশ তৈরি করেছিল, আমাদের দেশের মানুষের মনের মধ্যে যে ক্ষত সৃষ্টি করেছিল, আমাদের দেশের মানুষের মনের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল, সেই ক্ষোভকে প্রশমিত করার জন্য, সেই ক্ষততে প্রলেপ দেওয়ার জন্য ব্রিটিশ সরকার তথাকথিত মহারানী ভিক্টোরিয়া ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসাবে এই ধরনের প্রতিশ্রুতি দান করেছিল। যদিও বা এই প্রতিশ্রুতিকে সঠিকভাবে পালন করা হয়নি। এই ঘোষণাপত্রের দ্বারা আসলে ব্রিটিশ সরকার অনুধাবন করতে পেরেছেন যে বিদ্রোহের কারণগুলি, তাই ঘোষণাপত্র মারফত সেই কারণগুলিকে তারা প্রতিকার করার চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তা তাদের পক্ষে সম্ভব হয়নি। দ্বিতীয় তাৎপর্য হিসেবে দেশীয় রাজন্যবর্গকে স্বশাসনের অধিকার দিয়েছিলেন তারা খাতায় কলমে, কিন্তু বাস্তব ক্ষেত্রে এই স্বশাসন কিন্তু বাস্তবিক পরিচালিত হয়নি বা সারবত্তা লাভ করেনি। স্বশাসন বলতে যদি নিজের শাসন বোঝায়, তা কিন্তু মহারানী ভিক্টোরিয়ার রাজত্বকালে বা ব্রিটিশ সরকারের রাজত্বকালে সেই ক্ষমতা, সেই শাসন তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেননি। সুতরাং এটাও কিন্তু বাস্তব হয়নি। তৃতীয় তাৎপর্য বা গুরুত্ব হিসেবে বলবো, দেশীয় রাজন্যবর্গ ভূস্বামী শ্রেণীর আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। অর্থাৎ কোম্পানি রাজত্বে কোম্পানি যেমন এদেশে অনুগত শ্রেণী তৈরি করার চেষ্টা করেছিলেন, যাদের আনুগত্যের উপর নির্ভর করে তারা এদেশে সাম্রাজ্য বিস্তার করেছেন, নিজেদের শাসন কার্যকে পরিচালনা করেছেন, ঠিক তেমনি ব্রিটিশ রাজত্বেও লক্ষ্য করা গেছিল এই নীতিকে ভিন্নভাবে প্রয়োগ করা হয়েছিল। আসলে অনেকগুলো প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবিক ক্ষেত্রে এদেশীয় রাজন্যবর্গ বা জমিদার শ্রেণী বা ভূস্বামী শ্রেণীর আনুগত্যের উপরই তারা সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছিল, কারণ ওই আনুগত্যের উপর নির্ভর করেই তারা এদেশে সাম্রাজ্যকে টিকিয়ে রাখার একটা প্রয়াস তৈরি করেছে। চতুর্থ ক্ষেত্রে আমরা বলবো বহিরঙ্গের পরিবর্তন। খুব সুন্দর একটি কথা, বহিরঙ্গের অর্থাৎ বাইরের রূপের পরিবর্তন ঘটেছিল মাত্র। অর্থাৎ যে ঘোষণাপত্রগুলো জারি করা হয়েছিল, মহারানী ভিক্টোরিয়া যে প্রতিশ্রুতিগুলি দান করেছেন, সেই প্রতিশ্রুতিগুলি আসলে কিন্তু মূল চরিত্রের পরিবর্তন ঘটায়নি। ব্রিটিশদের যে চরিত্র, ইংরেজদের যে চরিত্র, শ্বেতাঙ্গদের যে চরিত্র, সেই চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র পরিবর্তনটা বাইরের, শুধুমাত্র পরিবর্তনটা মৌখিক, শুধুমাত্র পরিবর্তনটা কতগুলি প্রতিশ্রুতি দানের মাধ্যমে করা হয়েছিল। বাস্তবিক ক্ষেত্রে এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এইবার আমরা যেটা আলোচনা করলাম, তাহলে আমি একটু জিস্ট তোমাদেরকে বলে দিই। আমরা মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের সময়কাল আলোচনা করেছি, কোথায় সেই ঘোষণাপত্র পাঠ হয়েছিল, কে পাঠ করেছিলেন সেটাও আমরা আলোচনা করেছি, কোন প্রেক্ষাপটে এই ঘোষণাপত্র জারি করা হয়েছিল সেটাও আমরা আলোচনা করেছি, এবং ঘোষণাপত্রের বিভিন্ন দিক নিয়ে প্রতিশ্রুতিগুলো এবং প্রতিশ্রুতির সমালোচনা বা কোন কোন ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল এবং তার গুরুত্ব কী, তার তাৎপর্য কী, অর্থাৎ একটা সুন্দর ভাবে আমরা মহারানী ভিক্টোরিয়ার সমস্ত দিকটা আলোচনা করেছি। একটু ছোট্ট করে আমরা কনক্লুশন আলোচনা করব, শেষ পর্যন্ত বলবো যে এই যে আলোচনাগুলো আমরা করলাম, যে আলোচনাগুলি মারফত আমরা একটা সিদ্ধান্তে এলাম, তার পরিপ্রেক্ষিতে আমরা দুজন ঐতিহাসিকের বক্তব্যকে যোগ করব, দিলেই আমাদের আলোচনা শেষ হবে। আমরা একজন প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের কথা বলবো। মহারানী ভিক্টোরিয়ার এই ঘোষণাপত্র সম্পর্কে, এই প্রতিশ্রুতি দান সম্পর্কে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আসলেই এই ঘোষণাপত্রগুলো জারি করে মহারানী ভিক্টোরিয়া ভারতীয়দেরকে যে প্রতিশ্রুতি দান করেছেন, বাস্তবিক ক্ষেত্রে গভর্নমেন্ট ছিল, অর্থাৎ ব্রিটিশ সরকারের এই অধ্যায়টা বা মহারানীর সরকারের এই অধ্যায়টা ছিল সেই প্রতিশ্রুতিগুলো ভাঙার অধ্যায়। অর্থাৎ একদিকে তিনি প্রতিশ্রুতি দান করলেন, আবার ঠিক তিনিই সেই প্রতিশ্রুতিগুলি ভাঙতে শুরু করলেন। আরেকজন ঐতিহাসিকের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন বিপানচন্দ্র, প্রখ্যাত ঐতিহাসিক। তিনি বলেছেন যে কুইন্স প্রোক্লেমেশন নাথিং বাট এ পলিটিক্যাল ব্লাফ, অর্থাৎ এটা কিছুই নয়, মহারানীর ঘোষণাপত্রটা শুধুমাত্র আমাদের
চোখের পরিবর্তন, আমাদের মনের পরিবর্তন, শোনার পরিবর্তন মাত্র। বাস্তবিক ক্ষেত্রে এটা একটা রাজনৈতিক ধাপ্পা। রাজনৈতিক দিক থেকে এদেশের মানুষকে প্রলুব্ধ করা হয়েছিল, এদেশের মানুষকে ভুল বোঝানো হয়েছিল। বাস্তবিক ক্ষেত্রে এর দ্বারা কোনো পরিবর্তন হয়নি। পূর্ববর্তী কোম্পানি সরকারের দ্বারা যেমনভাবে এদেশের মানুষ শোষিত নির্যাতিত হয়েছিল, ঠিক তেমনিভাবে ব্রিটিশ রাজত্বেও তারা একইভাবে শোষিত নির্যাতিত হয়ে এসেছিল। এই ছিল মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র সম্পর্কে একটা আলোচনা। আমরা মোটামুটিভাবে পুরো সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাই এখানেই আজকে শেষ করব। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করব।